তোদের কাছ থেকে অনেকটা দেরিতে কনফার্মেশন পাওয়ার পর আবার একটা ভিডিও শুরু করতে যাচ্ছি ইকোনমিক্সের ওপর। তো আমি যেটা বলেছিলাম যে দেখ কনজিউমার বিহেভিয়ার, তো কনজিউমার বিহেভিয়ারের মধ্যে আমরা প্রথম যেটা পড়লাম উপযোগ মানে ইউটিলিটি। কেন এটাকে আমি বলছি কনজিউমার বিহেভিয়ারের মধ্যেই একটা ঘটনা, তার কারণটা হচ্ছে যে উপযোগ কে পায়, নিশ্চয়ই ক্রেতাই পায়, তাহলে সেই জন্যে প্রথমে এলো ইউটিলিটি। দ্বিতীয় আসবো হচ্ছে আমরা ডিমান্ডে, চাহিদা। তো যাদের উচ্চ মাধ্যমিকে ইকোনমিক্স ছিল তাদের প্রত্যেকেই ডিমান্ড খুব সুন্দর করেই পড়া, আমি শুধু একটু টাচ দিয়ে দিই, তারপরে আমরা ডিমান্ডে যা যা কোশ্চেন হতে পারে সেটা এই ভিডিওতেই সাজিয়ে নেব। ব্যাপারটা হচ্ছে যে মূলত এই প্রান্তিক উপযোগ বা উপযোগ থেকেই কিন্তু ডিমান্ড যে রেখা সেটা তৈরি হয়েছে। আমরা লিখলাম এখানে যে পয়েন্টটা, যে ডেরিভেশন অফ, এটা আর ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ ফ্রম এমইউ কার্ভ মানে হচ্ছে, একটু দাঁড়া দেখে নি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আমি যেটা বলতে চাইলাম যে ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ ফ্রম এমইউ কার্ভ মানে প্রান্তিক উপযোগ রেখা থেকে চাহিদা রেখা অঙ্কন। এটাকে আমি তোদের একটা জায়গা বুঝিয়েছিলাম, প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে সম্পর্ক। এরকম ভাবে একটা এমইউ কার্ভ তৈরি হয়েছিল, তাই না? তাহলে এরকম ভাবে যখন একটা এমইউ কার্ভ তৈরি, এরকম ভাবে যখন একটা এমইউ কার্ভ তৈরি হয়েছিল তখন কি হয়েছিল, ধর মনে করলাম এটা P1, সবসময় কি হচ্ছিল, প্রান্তিক উপযোগ আর এমইউ সমান সমান জায়গায় থাকছিল। বলেছিলাম যে উপযোগ ত্যাগ আর উপযোগ প্রাপ্তি সব সময় সমান জায়গায় রয়েছে। তাহলে যখন দাম, তখন বাবা উপযোগ বলছে আমি বাবা তোমার সাথে সাথেই থাকি, তখন আমার OQ1 আমি কোয়ান্টিটি ভোগ করেছি। যত দ্রব্য ভোগ করবো তত প্রান্তিক উপযোগ কমবে, ধর দামটা কমলো, তাহলে কি হলো, P2 থেকে MU2 হলো, তারপর P3 থেকে MU3 এলো। তাহলে এরকম ভাবে যতবার দাম কমছে ততবার MU বলছে বাবা আমি তোমার সাথে সবসময় ইকুইলিব্রিয়ামে থাকবো। তো এইটাকেই যদি আমি এখানে প্লট করবার চেষ্টা করি তাহলে কি দেখবো, দেখবো যে এখানে লক্ষ্য করে দেখ, এই লক্ষ্য করে দেখ, এই লক্ষ্য করে দেখ, এই, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তিনটে বিন্দু পাচ্ছি, এই তিনটে বিন্দুকে যোগ করে আমরা যে রেখা পাবো সেখানে কি হচ্ছে দেখ, দামের সাথে আর কোয়ান্টিটির একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হচ্ছে। যখন OP1 দাম তখন OQ1 কোয়ান্টিটি, যখন OP2 দাম তখন OQ2 কোয়ান্টিটি, যখন OP3 দাম তখন OQ3 কোয়ান্টিটি। দামের কমে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে, কোয়ান্টিটি পরিবর্তিত হচ্ছে। তাহলে দাম কমছে কোয়ান্টিটি বাড়ছে, দাম কমছে কোয়ান্টিটি বাড়ছে। তার মানে এইটাই, এইখানে কি হচ্ছে, দাম আর কোয়ান্টিটির মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যে জায়গাটা তৈরি করছে সেটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। তাহলে ডিমান্ড কার্ভ ইজ নাথিং বাট এমইউ কার্ভ। তাহলে এমইউ কার্ভ থেকেই তাহলে আমি ডিমান্ড কার্ভ তৈরি করতে পারছি। এবারে ডিমান্ড কার্ভ তো টেনে ফেললাম, এবার আসি চাহিদা কাকে বলে। তো ব্যাপারটা হচ্ছে কি যে চাহিদা কাকে বলে, মানে হোয়াট ইজ ডিমান্ড, এটা বলতে গিয়ে না ডিমান্ডের যে ডেফিনেশন আছে সেখানে প্রাইস আর টাইম এই দুটো কিন্তু এই দুটো কথা উল্লেখ থাকা ভীষণ জরুরি। মানে দাম এবং প্রাইস আর টাইম এই দুটো উল্লেখ থাকা ভীষণভাবে জরুরি। কেন, তার কারণটা হচ্ছে কি যে আমি বললাম যে আজকে আমি বললাম আমার মাংসের চাহিদা 1 কেজি, তাহলে এর কোনো মানে হলো না। কিন্তু আমি যদি বলি, তোরা সবাই জানিস 1 জুন জামাই ষষ্ঠী, 1 জুন জামাই ষষ্ঠী, আমি হয়তো পড়াতে যাব, আমি জানি না তোরা কি করবি, তো মানে তোরা কি করবে, তোদের হয়তো মামার বাড়ি টামার বাড়ি যেতে হবে, সেই জন্য জানি না পড়ানো যাবে কিনা। তো যাই হোক সেটা পরের কথা। আমি বললাম 1 জুন সকাল 8টার সময় আমার 8:30-এ আমার
800 টাকা মূল্যে মাংসের চাহিদা 5 কেজি, তাহলে কিন্তু এখানে সময় এবং দাম এই দুটোই কিন্তু উল্লেখ রয়েছে। তাহলে চাহিদা কাকে বলে? চাহিদা বলতে বোঝায় যে কোনো একটা সময় নির্দিষ্ট দামে কোনো একজন ব্যক্তি কোনো দ্রব্যের জন্যে যেটা যেটা চায় বা যেটা ওয়ান্ট করে সেটাই হচ্ছে চাহিদা। এবার এই চাহিদা কাকে বলে বলবার পর এবার চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। ক্রেতার আয়, রুচি, পছন্দ, অভ্যাস, অগ্রাধিকার, সবচেয়ে বড় কথা ক্রেতার আয়, তার উপরে চাহিদা নির্ভর করে। এগুলো কিন্তু আমাদের জানা বা এগুলো খুব সহজ ব্যাপার, এগুলো মানে বলে শুধু শুধু সময় নষ্ট। তাহলে এখানেই প্রথমে একটা জায়গায় কোশ্চেনের মতো করে সাজা। এবার হেডিং কর চাহিদা। এখানে কোশ্চেন লেখ চাহিদা কাকে বলে, ইহা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। ইংরেজিটা লেখ ডিফাইন ডিমান্ড, ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। হলো, তাহলে এই পেলাম হচ্ছে আমি চাহিদা। এবার আসছি চাহিদার সূত্র বা চাহিদার রেখা। তাহলে একটু আগেই দেখলাম এই চাহিদা রেখা কিরকম হলো, এদিকে কোয়ান্টিটি এদিকে প্রাইস মেজার করেছি, দাম কমেছে দাম কমেছে, এই কি হয়েছে P1 থেকে P2 হয়েছে, ও Q1 থেকে ও Q2 হয়েছে। এ একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট মনে করলাম। মানে তুই যখন এ পয়েন্ট থেকে সি পয়েন্টে গমন করলি তখন কি হলো, তোর ডিমান্ড বেড়ে Q1 থেকে Q2 হলো, মানে চাহিদার পরিবর্তন হলো, আর দামেরও P1 থেকে P2 চলে এলো। আমি তোদের প্রথম ক্লাসেই বুঝিয়েছিলাম যে একটা রেখা আর একটা রেখা থেকে গমন করলে সেটাকে বলা হয় স্লোপ। তাহলে আমি কি করছি, এ থেকে যখন সিতে আসছি, এ থেকে বিতে নামছি, বি থেকে সিতে চলে যাচ্ছি, তার মানে দামটা P1 থেকে P2 কমছে, আর কি হচ্ছে, আর যেটা ঘটছে Q1 থেকে Q2 হচ্ছে, মানে Q1 থেকে Q2 চাহিদার পরিবর্তন হচ্ছে। তাহলে এটা যে পরিবর্তন, তাহলে এই পরিবর্তনটা মানে কি, আমি লম্ব বাই ভূমি এইভাবে এই করবো, মানে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছিল, সেই অ্যাঙ্গেলের বিপরীত দিকে যে লম্ব আর ভূমি হবে সেটা। তাহলে কি হচ্ছে, P1 P2 লিখলাম ডেল্টা P, আর Q1 Q2 লিখলাম ডেল্টা Q, মানে AB by BC. This is called slope of the demand curve. Slope of the demand curve. হলো, তাহলে এখান থেকে একটা ছোট কোশ্চেন হতে পারে, লেখো টিকা, লেখো চাহিদা রেখা ঢাল, ডিসকাস এ শর্ট নোট অন স্লোপ অফ দি ডিমান্ড কার্ভ। হয়ে গেল, কোশ্চেনের জায়গায় লিখে নিলি। এবার আসি চাহিদার সূত্র। তো চাহিদার সূত্র কি? চাহিদার সূত্র হচ্ছে অ্যালফ্রেড মার্শাল চাহিদার সূত্রটার প্রচারক। তিনি বলেছিলেন ক্রেতার আয়, রুচি, পছন্দ, অভ্যাস, অগ্রাধিকার ইত্যাদি বিষয়গুলো যদি স্থির থাকে তাহলে কি হবে, কোনো একটা দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের চাহিদা বাড়ে এবং দাম বাড়লে সেই দ্রব্যের চাহিদা কমে যাবে। তাহলে এটাকেই আমরা বলে থাকি হচ্ছে চাহিদার সূত্র। ঠিক আছে, তো এই চাহিদার সূত্র হয়ে গেল। তাহলে এবার এখানে আবার কোশ্চেন লেখ চাহিদার সূত্রটি বর্ণনা করো। কি বললাম, লেখো যে চাহিদার সূত্রটি লেখো, আর লেখ চাহিদার সূত্র, এই চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণ কি। লেখ যে ইংরেজিতে লেখ ডিসকাস ল অফ ডিমান্ড, ওয়াই ডিমান্ড কার্ভ স্লোপ ডাউনওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কোয়েশ্চেন। তাহলে আমরা চাহিদার পুরো ব্যাপারটাই প্রায় করে ফেলছি। এবার লাস্ট একটা টপিক দিয়ে আমি ভিডিও শেষ করব, আর শেষ কথাটা ক্লাসে গিয়ে বলবো। চাহিদার ব্যতিক্রম বলেই আমরা চাহিদার স্থিতিস্থাপকতায় ঢুকে যাব। তো ব্যাপারটা হচ্ছে কি, যে একটা হচ্ছে চাহিদার পরিবর্তন, আর একটা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। ইংরেজিতে এটাকে বলা হয় চেঞ্জ ইন ডিমান্ড
আর হচ্ছে গিয়ে কোয়ান্টিটি চেঞ্জিং ডিমান্ড। এত সময় পর্যন্ত যা আলোচনা করলাম না, এগুলো সবই কোয়ান্টিটি চেঞ্জিং ডিমান্ড। তার মানে এটা কি? এইমাত্র দেখলাম না একটা চাহিদা রেখা, দেখ এই P2 P1, দেখ ডিমান্ড কাপ টানলাম, এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু। তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুতে সরে যাওয়ার ফলে কি হয়েছে? চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে। আগে চাহিদা ছিল OQ1, এখন চাহিদা হচ্ছে OQ2। তাহলে Q1 Q2 পরিমাণ চাহিদার পরিমাণের পরিবর্তন হয়েছে। তাহলে চাহিদার পরিমাণের যখন পরিবর্তন হবে তখন কি হবে? একই চাহিদা রেখায় দাঁড়িয়ে জাস্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সরে যাব। এটা হচ্ছে মূল ব্যাপার। এরপর তোকে বলবে যে চাহিদা পরিমাণের পরিবর্তনের কারণ আলোচনা করলো, সেটাকে এখন থিওরিটিক্যাল ডিসকাশন, সেটা আমরা নোটসে পড়ে নেব। আর চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ডের সময় কি ভেবে নেওয়া হয়? যে ধর ক্রেতার ইনকাম একটা ছিল, তারপরে ইনকাম পরিবর্তিত হলো, মানে আগে ছিল ইনকাম ধর 1, ঠিক আছে, ইনকাম 1, এখন এলো ইনকাম 2। একটা জিনিসের দাম ছিল 10 টাকা, তাহলে কি হলো? আমার তখন চাহিদা ছিল ধর সে 5। আমার যদি ইনকাম বাড়ে আর আমার কাছে দ্রব্যটা যদি প্রয়োজনীয় দ্রব্য হয়, তাহলে নিশ্চয়ই আমি সেই দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াবে। তো কত মনে করলাম 7, এবার তোর দামটা কমলো 9, এমনি কি হবে? চাহিদা বাড়বে, এটা হয়ে গেল 9। তাহলে দেখ কি হচ্ছে, একটাই তো দাম, একটাই দাম 5, আমার তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড কত হচ্ছে? 7। তাহলে কি হচ্ছে? কোয়ান্টিটি অফ ডিমান্ড যদি 7 করতে হয়, তাহলে আমাকে আরো একটা ডিমান্ড কাপ টানতে হবে। তাহলে প্রথমে এই একটা ডিমান্ড কাপ টানলাম, যেখানে এটা হচ্ছে প্রাইস 10 টাকা, 5 টাকা। 10 টাকাতে তাহলে কি হলো? আবার 7 করতে গেলে আর একটা ডিমান্ড কাপ টানতে হবে। তাহলে চেঞ্জ ইন ডিমান্ডের ক্ষেত্রে কি হবে? একই দামে দুটো কোয়ান্টিটি হবে এবং আমি একটা চাহিদা রেখা থেকে আর একটা চাহিদা রেখায় সরে যাব। কি বললাম? একটা চাহিদা রেখা থেকে আর একটা চাহিদা রেখায় সরে যাব, এটাই হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। তাহলে এবার কোশ্চেন লেখ ডিস্টিংগুইশ বিটুইন চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড কোয়ান্টিটি চেঞ্জিং ডিমান্ড। লিখলি চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে লেখ চাহিদার পরিমাণের পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কজেস ফর কোয়ান্টিটি চেঞ্জিং ডিমান্ড। আপাতত এই ভিডিওটা এইটুকুই। এবার পরবর্তী যেটুকু বাকি থাকবে সেটা ক্লাসে গিয়ে করব। আমরা অলমোস্ট ডিমান্ডটা শেষ করে ফেললাম। এটা যদি ভালো করে বুঝতে পারিস কোনো অসুবিধেই হবে না। নোটস আমরা ক্লাসে নেব।